যারা ঝুঁকি নিতে পারবেন তাদের জন্য 3 থেকে 5 বছর মেয়াদে বা তার চেয়েও লং টার্মে সিটি ব্যাংক একটি শক্তিশালী ভ্যালু স্টক হয়ে উঠতে পারে। কিন্তু যারা সেফ ইনভেস্টর, যারা সেফ খেলতে চান, প্রিয় দর্শক, আজকে আমরা সিটি ব্যাংক প্রাইভেট লিমিটেডের শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। গত যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিওটি ছিল, আমি সেটিতে বলেছিলাম যে কমেন্ট বক্সে যে শেয়ারটির নাম সবচেয়ে বেশি আসবে আমি সেই শেয়ারটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিও নিয়ে আসব। তো সেই অনুযায়ী সিটি ব্যাংক প্রাইভেট লিমিটেডের নাম সবচেয়ে কমেন্ট বক্সে বেশি বার এসেছে। আর ওই একই কথা এই ভিডিওতেও বলছি যে এই ভিডিওর কমেন্ট বক্সে যে শেয়ারটির নাম সবচেয়ে বেশি বার আসবে আমি সেটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিও পরবর্তীতে নিয়ে আসবো। প্রিয় দর্শক, শুরুতে আরেকটি কথা বলে নেই যে আমার এটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। আমি কোনোভাবেই স্টক রিকমেন্ড করছি না, অর্থাৎ আপনাকে স্টক কিনতে কিন্তু আমি সাজেশন করছি না। আপনি শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ। আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগের পূর্বে অবশ্যই আপনার রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন অথবা নিজস্ব বুদ্ধি বিবেচনা প্রয়োগ করবেন। কোনো ক্রমে শেয়ার মার্কেটে বিনিয়োগের বিষয়ে আমাকে দায়ী করতে পারবেন না, যেহেতু আমি কোনো শেয়ার বা স্টক রিকমেন্ড আপনাকে করছি না। দর্শক, আপনারা জানেন যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা একটি লম্বা সময় সাপেক্ষ বিষয়। একটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন হয়, কিন্তু আপনারা অত লম্বা ভিডিও দেখতে চান না। সেজন্য আমি চেষ্টা করেছি যে প্রয়োজনীয় যে তথ্যগুলো, অর্থাৎ একজন সাধারণ বিনিয়োগকারী হিসাবে যে তথ্যগুলো একান্তই দেখা প্রয়োজন একটি শেয়ারে বিনিয়োগ করার পূর্বে, আমি সেই তথ্যগুলোকে একটি এক্সেল শিটে একত্র করে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই বর্তমানে এই শেয়ারের কন্ডিশন কেমন রয়েছে। আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার একটা পর্যায়ে গিয়ে এই শেয়ারটি সম্পর্কে একটি সামারাইজ করব, অর্থাৎ সারসংক্ষেপ বক্তব্য, তার বর্তমান অবস্থা কি, শক্তির জায়গা কোনগুলো, ঝুঁকি কি কি, কেনা ঠিক হবে কি ঠিক হবে না, এ বিষয়ে আমার মতামত ভিডিওর যে কোনো একটি পর্যায়ে গিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সুতরাং ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত না দেখলে আপনি কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটি বুঝতে পারবেন না। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমরা যদি একটু বিজনেস অ্যানালাইসিস করি তাহলে আমরা সেক্টর হলো এটি ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস সেক্টর। আর মার্কেটিং পজিশন যদি আমরা বলি, বর্তমানে পজিটিভ অবস্থায় রয়েছে কিন্তু চ্যালেঞ্জিং, কারণ ডিজিটাল ব্যাংকিংয়ে এর অ্যাডাপশন যদিও বাড়ছে, তবে নন পারফর্মিং যে লোন বা এনপিএল রয়েছে এটি যদি নিয়ন্ত্রণ করতে পারে তবে লং টার্মে ভালো গ্রোথ আশা করা যাচ্ছে এই ব্যাংকটির কাছ থেকে। মার্কেটে পজিশনের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা বলবো যে মার্কেটে এর অবস্থান হলো টপ 5 প্রাইভেট যে ব্যাংক রয়েছে বাংলাদেশে, তার মধ্যে এই সিটি ব্যাংকটি হলো অন্যতম একটি ব্যাংক, অর্থাৎ টপ 5-এর মধ্যে এটি রয়েছে। আমরা যদি বিজনেস ফিউচার অ্যানালাইজ করি তাহলে বলবো যে এটি পজিটিভ তবে চ্যালেঞ্জিং। যদিও ডিজিটাল ব্যাংকিং অ্যাডাপশন সে বাড়িয়েছে, তবে নন পারফর্মিং যে লোন এনপিএল এটি নিয়ন্ত্রণ করতে পারলে লং টার্মে এই ব্যাংকটির কাছ থেকে একটি ভালো পরিমাণে গ্রোথ কিন্তু আমরা আশা করতে পারি। কম্পিটিশন যদি বলি, শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক। বিশেষ করে ডিবিবিএল এর ডিজিটাল ট্রানজেকশন কিন্তু এই সিটি ব্যাংকের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে। মোটস বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজের কথা যদি বলি, স্ট্রং ব্র্যান্ড এবং রেপুটেশন, বিশেষ করে কার্ড সেগমেন্টে তারা আমেরিকান এক্সপ্রেসকে সংযুক্ত করেছে, এটি খুবই একটি ভালো সাইন। তাছাড়াও ডিজিটাল ব্যাংকিংয়ে যে সিটি টাচ সেবাটি রয়েছে, যেটা আরও বেশি গ্রাহক নিয়ে আসছে এবং ব্যাংকের পরিধি বাড়াতে সাহায্য করছে। আমরা যদি বেসিক অ্যানালাইসিস করি, মার্কেট ক্যাপিটালাইজেশন হলো এই ব্যাংকটির বর্তমানে 39,703 মিলিয়ন। সর্বশেষ ট্রেডিং প্রাইস হলো 25 টাকা। আর 52 উইকের মুভিং রেঞ্জটি আমরা যদি বলি 17 টাকা থেকে 27 টাকা, এবং বর্তমান যে দামটি 25 টাকা, এটি 52 উইকের টপের দিকেই রয়েছে। এই ব্যাংকটি 2025 সালে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 13% এবং রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 29,611 মিলিয়ন টাকা, যেটি মোটামুটি স্ট্রং একটি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। এবার যদি আমরা হোল্ডিংটি দেখি, যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটি দেখি, স্পন্সর বা ডিরেক্টর মালিক পক্ষের কাছে রয়েছে 30.36, যা তার আগের বছরের 30.34%-এর চেয়ে 0.2% বেশি। অর্থাৎ মালিক পক্ষ এই ব্যাংকের প্রতি আস্থা রাখছে, যার ফলে তাদের শেয়ার হোল্ডিং
কিছুটা বাড়িয়েছে। আপনারা হয়তো জেনে থাকবেন যে ব্যাংকিং শেয়ার হোল্ডিং প্যাটার্নটি বিশেষ করে স্পন্সর বা ডিরেক্টরদের খুব বেশি রাখতে পারে না, এখানে একটা বাধ্যবাধকতা রয়েছে, বেশিরভাগই ছেড়ে দিতে হয় তাদেরকে। কোনো প্রাইভেট অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো বিজনেস সেক্টরের মতো এটি নয়। তবে 30% যে হোল্ডিং এবং 0.2% বেড়েছে এটি খুবই পজিটিভ সাইন, এবং আমি বলবো যে ডিরেক্টর হোল্ডিংটি খুবই স্ট্রং। গভ হোল্ডিং এই ব্যাংকে নেই। আমরা যদি ইনস্টিটিউটের কথা বলি, ইনস্টিটিউট 20.96, যা তার আগের বছর 2024-এর 23.67-এর চেয়ে কিন্তু বেশ 3%-এর মতো কমে গেছে। এটি যদিও কিছুটা চিন্তার বিষয়, তবে আমরা যদি ফরেন হোল্ডিং প্যাটার্নটি দেখি যা 6.77, তার আগের বছরের 5.66 থেকে প্রায় 1%-এর মতো বাড়িয়েছে, অর্থাৎ ফরেন হোল্ডিং কিন্তু বাড়িয়েছে। এটি একটি সিগন্যাল দেয় আমাদেরকে যে বিদেশি বিনিয়োগকারী যারা রয়েছে তারা এই ব্যাংকটির প্রতি আস্থাশীল। যদিও আমরা ইনস্টিটিউট কিছুটা কমিয়েছে বলেই দেখতে পাচ্ছি, এবং সেটি কিছুটা নিয়েছে মালিক পক্ষ এবং কিছুটা নিয়েছে ফরেন যারা হোল্ডার রয়েছে বা বিনিয়োগকারী রয়েছে তারা। তাছাড়া পাবলিক হোল্ডিং তার আগের বছরের চেয়ে বেড়েছে, 40.33 ছিল 2024 সালে এবং 41.91 ছিল বর্তমান 2025 সালে টিটিএমে। তো এখানে খুব বড় ধরনের সমস্যা কিন্তু আমরা এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যেটা রয়েছে এটিতে আমরা দেখতে পাচ্ছি না। মোটামুটি বলবো যে স্ট্রং পজিশনে রয়েছে, এখানে কোনো ব্যাড সিগন্যাল আমাদের জন্য নেই। আমরা যদি লোন দেখি, শর্ট টার্ম লোন নাই, 2024-এও ছিল না, 2025-এও নেই। লং টার্ম লোন 11,920 মিলিয়ন টাকা, যেটি খুব বেশি লোন বলে আমার মনে হয় না। আর আপনারা তো জানেনই যে ব্যাংক চলে লোনের উপর, তার মূলধনই হলো লোন, সুতরাং ব্যাংকের লোন অতটা চিন্তা করার প্রয়োজন আমাদের এক্ষেত্রে নেই। প্রিয় দর্শক, শেয়ার মার্কেটে আপনার পুঁজিকে নিরাপদ রেখে কিভাবে বিনিয়োগ করবেন সেই কৌশল শেখানোর জন্য আমি তৈরি করেছি সেফ ইনভেস্টমেন্ট গাইডলাইন নামে একটি কোর্স। তাছাড়াও শেয়ার মার্কেট বিষয়ে আমার বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে। প্রিয় দর্শক, শেয়ার মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে যদি আমার সার্ভিসগুলো এবং আমার পরামর্শের আপনার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওতে দেয়া অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবার আমরা P&L বা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটি দেখব। রেভিনিউ 2025 সালে টিটিএমে 37,837 কোটি টাকা, এবং যেটি 2024 সালে 34,405 কোটি টাকা, অর্থাৎ রেভিনিউ কিন্তু বৃদ্ধি পেয়েছে 2024 সালের তুলনায়। এটি একটি পজিটিভ সাইন। আমরা রেভিনিউ গ্রোথটি দেখব। রেভিনিউ গ্রোথ যদি আমরা দেখি যে ইয়ার অন ইয়ার গ্রোথ যদি আমরা বলি তাহলে 32% এবং 21% হলো 5 ইয়ার্স গ্রোথ, অর্থাৎ 5 বছর গ্রোথ দেখতে পাচ্ছি 21% এবং ইয়ার অন ইয়ার দেখতে পাচ্ছি 32%। এটি কিন্তু খুব ভালো একটি গ্রোথ, অর্থাৎ এটি প্রমাণ করে ব্যাংকটি আয়ের দিক থেকে ধারাবাহিকভাবে শক্তিশালী হয়ে উঠছে। কারণ ইয়ার অন ইয়ার গ্রোথ যদি 32% হয় খুবই স্ট্রং, এবং যদি 5 ইয়ার্স গ্রোথ অ্যাভারেজে 21% হয় এটি শক্তিশালী দিক ইঙ্গিত করে এই ব্যাংকটির। নেট ইনকাম 2025 সালে লাস্ট টিটিএমে 10,659 কোটি টাকা, এবং যেটি তার আগের বছর 2024 সালে ছিল 10,143 কোটি টাকা। এটি কিন্তু পজিটিভ, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে। 2024-এর চেয়ে কিন্তু 2025-এর টিটিএমে এটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। নেট ইনকাম গ্রোথটি যদি আমরা দেখি, এটি যদি আমরা ইয়ার অন ইয়ার দেখি তাহলে 63.73%, খুবই স্ট্রং একটি ইয়ার অন ইয়ার গ্রোথ। এবং যদি 5 ইয়ার্স অ্যাভারেজ গ্রোথ আমরা দেখি সেখানে দেখতে পাবো 34% 5 ইয়ার্স গ্রোথ অ্যাভারেজ। এটি কিন্তু খুবই শক্তিশালী দিক, অর্থাৎ এটি আমাদেরকে একটি সিগন্যাল দিচ্ছে যে ব্যাংকটি আয়ের দিক থেকে ধারাবাহিকভাবে কিন্তু শক্তিশালী হয়ে উঠছে। নন ইন্টারেস্ট ইনকামটি যদি আমরা দেখি, নন ইন্টারেস্ট ইনকামগুলো হলো কি, দেখেন একটি ব্যাংকের মূল ইনকাম হলো ইন্টারেস্ট ইনকাম, অর্থাৎ তারা মানুষকে লোন দেয়, সেই লোনের যে সুদ তারা পায় সেটি হলো তাদের প্রধানতম ইনকাম। তবে এর বাইরে তাদের কিছু কিন্তু ইনকাম রয়েছে যেটাকে বলা হয় নন ইন্টারেস্ট ইনকাম। এটি কিভাবে আসে? এটি বিভিন্ন ধরনের ফি, কমিশন, ট্রেড ফাইন্যান্স, কার্ড ব্যবসা ইত্যাদি বিভিন্ন সেক্টর থেকে কিন্তু এই ইনকামটি আসে। এটি যদি আমরা দেখি যে 2025 সালের লাস্ট টিটিএমে 34,951 কোটি টাকা, এবং 2024 সালে যদি আমরা দেখি 24,410 কোটি টাকা। অর্থাৎ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে 2024 সালের থেকে 2025 সালে কিন্তু বেশ ভালো পরিমাণে তারা ইনকাম বাড়িয়েছে তাদের এই নন ইন্টারেস্ট ইনকামটি। এটি যদি ইয়ার অন ইয়ার গ্রোথ আমরা দেখি 118.46%। আমি এক কথায় বলবো যে এই নন ইন্টারেস্ট ইনকাম রেটের যে পার্সেন্টেজ ইয়ার অন ইয়ার এটি মার্ভেলাস এবং স্ট্রং একটি গ্রোথ। আর যদি আমরা 5 ইয়ার্স গ্রোথটি দেখি তাহলে দেখতে পাবো 29% 5 ইয়ার্স অ্যাভারেজ গ্রোথ। এটিও কিন্তু খুব ভালো একটি সিগন্যাল। নেট ইন্টারেস্ট ইনকামটি যদি আমরা দেখি
কিছুক্ষণ আগেই যেটি আমি বলেছি, একটি ব্যাংকের প্রধানতম আয় হলো সে জনগণের কাছ থেকে টাকা ডিপোজিট নেবে, সেই টাকাটি আবার সে জনগণের মাঝে লোন হিসাবে দেবে। এখানে যে ইন্টারেস্টটি সে পাবে সেটি কিন্তু একটি ব্যাংকের প্রধানতম আয়, এবং সে আয়টি যদি আমরা দেখি 2025 সালের লাস্ট টিটিএমে 8,326 কোটি টাকা, যেটি 2024 সালে ছিল 14,680 কোটি টাকা। প্রিয় দর্শক, এখানে যদি আমরা একটি জিনিস খেয়াল করি যে ইয়ার অন ইয়ার গ্রোথ যদি আমরা দেখি, অর্থাৎ প্রতি এক বছর থেকে আর এক বছরের গ্রোথ, সেটি কিন্তু নেগেটিভ দেখাচ্ছে, অর্থাৎ -50.47%। এবং আমরা যদি 5 ইয়ার্স গ্রোথ দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি 3.28% 5 ইয়ার্স গ্রোথ হয়েছে। এখানে এটি আমাদেরকে এটি ইঙ্গিত করছে যে ব্যাংকটি বড় রকমের একটি ধাক্কা খেয়েছে, লোন ডিপোজিট কমে গেছে এবং ডিপোজিটের যে খরচ এক্সপেন্ডিচার সেটি কিন্তু বেড়ে গেছে, এটি একটি নেগেটিভ সাইন। এবার আমরা একটু ইন্টারেস্ট পেইড অন ডিপোজিটস, অর্থাৎ একটি কোম্পানিতে জনগণ যে টাকা ডিপোজিটে রাখে তার বিপরীতে সে যে ইন্টারেস্ট, তাকে যে সুদ প্রদান করতে হয়, সেই ফিগারটি যদি দেখি 2025 সালে 42,800 কোটি টাকা, যেটি তার আগের বছরে 2024 সালে ছিল 30,564 কোটি টাকা। আমরা এক্ষেত্রে যদি ইয়ার অন ইয়ার গ্রোথ দেখি 40%। প্রিয় দর্শক, এটি আমাদেরকে ইঙ্গিত করছে যে হাই কস্ট অফ ডিপোজিট, অর্থাৎ জনগণ ব্যাংকে যে টাকা ডিপোজিট রাখছে সেখানে তাকে বেশি পরিমাণে খরচ করতে হচ্ছে সেই সেক্টরে, অথবা বেশি পরিমাণে ইন্টারেস্ট তাকে দিতে হচ্ছে। এটা হওয়ার ফলে যেটি হয়, এটি একটি নেগেটিভ ইঙ্গিত, কারণ যদি তার ডিপোজিটের উপর বেশি খরচ করতে হয় তাহলে তার প্রফিট মার্জিন কমে যাবে, এটাই স্বাভাবিক। প্রফিট মার্জিন অর্থাৎ লাভের যে মার্জিন সেটির উপর কিন্তু চাপ পড়বে, এটি একটি নেগেটিভ সিগন্যাল। ইপিএস, বেসিক ইপিএস যদি দেখি 2025-এর লাস্ট টিটিএমে 7.03, যা আগের বছর 6.69-এর চেয়ে সামান্য পরিমাণে বেড়েছে। তবে আমরা যদি ইপিএস এর ইয়ার অন ইয়ার গ্রোথ দেখি, সেটি দেখতে পাবো 64.04%, যেটি মোটামুটি বলবো যে ভালো একটি গ্রোথ। এবং 5 ইয়ার্স গ্রোথ যদি আমরা ইপিএস এর ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 34% 5 ইয়ার্স গ্রোথ হয়েছে। আমি এটিকে, এই যে ইপিএস বেড়েছে, এটিকে বলবো যে শক্তিশালীভাবেই বেড়েছে, ধারাবাহিকভাবে বাড়ছে, এবং শেয়ার হোল্ডারদের জন্য এটি কিন্তু একটি গুড সিগন্যাল। ডিভিডেন্ড পার শেয়ার যদি আমরা দেখি 2025-এর লাস্ট টিটিএমে 1 টাকা এবং তার আগের বছরও 1 টাকা, অর্থাৎ ইয়ার অন ইয়ার গ্রোথ এখানে আমরা দেখতে পাচ্ছি -8% মতো, যেটি নেগেটিভ দেখাচ্ছে। এবং 5 ইয়ার্স গ্রোথও খুব বেশি একটি নয়, 5.26%। এটি শেয়ার হোল্ডারদের আস্থায় অনেকটাই প্রভাব ফেলবে বলে আমি মনে করি। ডিভিডেন্ড কমে যাচ্ছে। প্রভিশন ফর লোনস অ্যান্ড লসেস, অর্থাৎ একটি কোম্পানির যে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম এনপিএল, নন পারফর্মিং যে লোন, অর্থাৎ থাকে না ব্যাড লোন বলা হয় যেগুলোকে, ব্যাংক যত লোন দেয় তার সবগুলো কিন্তু রিকভার হয় না, কিছু লোন কিন্তু তার মারা যায়, সেটিকেই বলা হয় ব্যাড লোন। এই ব্যাড লোনের জন্য প্রতিটি ব্যাংক বা প্রতিটি আর্থিক প্রতিষ্ঠানই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি বছর সরিয়ে রাখে, যে আমার এই খাতে এই টাকাটি আমার অপচয় বা ক্ষতিপূরণ দিতে হতে পারে। তো সেক্ষেত্রে প্রভিশন ফর লোন লসেস যদি আমরা দেখি 2025 সালে 6,404 কোটি টাকা, যা আগের বছর 4,685 কোটি টাকার চেয়ে কিন্তু অনেকটাই বেড়েছে। এনপিএল এ প্রভিশন ফর লোন লসেস, এটি কিন্তু আগের বছরের তুলনায় এবছর বেড়েছে। ঝুঁকি ম্যানেজমেন্টে এটি আমাদের এটাই সিগন্যাল দেয় যে এই ব্যাংকটি ঝুঁকি ম্যানেজমেন্টে বেশ কনজারভেটিভ, অর্থাৎ ভবিষ্যতে এনপিএল অর্থাৎ নন পারফর্মিং লোন যদি সমস্যা তৈরিও করে, তার বিপরীতে কিন্তু তারা যথেষ্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি রাখছে, অর্থাৎ 2025-এ 6,404 কোটি টাকা কিন্তু তারা সিকিউরিটি রেখেছে। এটি কিন্তু ঝুঁকি থাকলেও সেটি মোকাবেলায় তারা কিন্তু বেশ ভালো পদক্ষেপ নিয়েছে। এফেক্টিভ ট্যাক্স রেটটি যদি আমরা দেখি, অর্থাৎ কি পরিমাণ ট্যাক্সে যে রেট, এটি যদি আমরা দেখি 39% লাস্ট টিটিএমে এবং তার আগের বছর 41.12%, অর্থাৎ এটি আমাদেরকে এটি সিগন্যাল দিচ্ছে যে এই ব্যাংকটি ট্যাক্স বার্ডেনের উপর আছে, অর্থাৎ ট্যাক্সের চাপে আছে, যার ফলে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে নেট প্রফিট মার্জিন তাদের কমে যেতে পারে এই হাই ট্যাক্সের কারণে। আমরা একটু ব্যালেন্স শিটটি দেখব এই কোম্পানির। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট যদি আমরা দেখি 152.940 মিলিয়ন টাকা এবং 2000 লাস্ট টিটিএমে, এবং 2024 সালে যেটি ছিল 1,05,845 মিলিয়ন টাকা, যেটি শক্তিশালী ক্যাশ রিজার্ভ, মানে লিকুইডিটির রিস্ক অনেকটা কম রয়েছে। সুতরাং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে কিন্তু আমরা ভালো পরিমাণে রিজার্ভ দেখতে পাচ্ছি। প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এক্ষেত্রে যদি আমরা দেখি 2025 সালে অর্থাৎ লাস্ট টিটিএমে 12,300
6,760 কোটি টাকা, তার আগের বছরে 11,753 কোটি টাকার চেয়ে কিন্তু এটি বেড়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যেটি 2020 সালে ছিল 6,187 কোটি টাকা, তার চেয়ে কিন্তু অনেকটাই কিন্তু এই প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্টে তাদের যে মূলধন সেটি কিন্তু বেড়েছে। এটি পজিটিভ সিগন্যাল। টোটাল অ্যাসেটের ক্ষেত্রে যদি আমরা দেখি, লাস্ট টিটিএমে 779 কোটি 116 কোটি টাকা এবং তার আগের বছর 2024 সালে 709.559 কোটি টাকা। এবং যদি আমরা 2020 সালের ডাটাটি দেখি, সেটি দেখতে পাবো 388.594 কোটি টাকা ছিল। যদি আমরা এই 2020 সালের সাথে যদি আমরা 2025কে কম্পেয়ার করি, তাহলে আমরা বলবো যে টোটাল অ্যাসেটের পরিমাণ 5 বছরে কিন্তু দ্বিগুণ হয়েছে। আমি আবারও বলছি, 2025 সালে এবং 2020 সালের ডাটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু মাত্র 5 বছরে তার টোটাল অ্যাসেটের পরিমাণকে দ্বিগুণ করে নিয়েছে। এটি খুবই শক্তিশালী একটি বার্তা। টোটাল লায়াবিলিটি যদি আমরা এর বিপরীতে দেখি, যে 740.991 কোটি টাকা এবং তার আগের বছর ছিল কিন্তু 663.231 কোটি টাকা, যেটি 2020 সালের ডাটা থেকেও আমরা যদি দেখি, সেটিও কিন্তু টোটাল লায়াবিলিটিসটাও কিন্তু দ্বিগুণ হয়েছে এর বিপরীতে। গ্রোস লোন যদি আমরা দেখি, গ্রোস লোন 2025-এর যে টিটিএম সেটি হলো 503.828 কোটি টাকা, যেটি তার আগের বছর ছিল 450.698 কোটি টাকা। লোন গ্রোথটি যদি আমরা দেখি, লোন পোর্টফোলিও বড় হওয়া মানে ব্যাংকের মূল যে আয়ের উৎস, আমরা 2024-এ যে 450-এর তুলনায় 2025-এ 503 কোটি টাকা দেখতে পাচ্ছি। এটি কিন্তু আমাদেরকে এটা নির্দেশ করছে যে একটি ব্যাংকের মূলধন হলো লোন, সেই লোনটি কিন্তু বাড়ছে, অর্থাৎ মূল আয়ের যে উৎস, সেই ইনকাম সোর্সটি কিন্তু তাদের বাড়ছে। এটি পজিটিভ। শেয়ার হোল্ডার ইকুইটি যদি আমরা দেখি, 48,114 কোটি টাকা, যেটি তার আগের বছর 2024-এ ছিল 46,328 কোটি টাকা। এবং 2020 সালের ডাটা যদি আমরা দেখি, 29,503 কোটি টাকা। অর্থাৎ 2020 সাল থেকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা বলবো শেয়ার হোল্ডার যে ইকুইটি এটি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ 2020 সালে 29.5 বিলিয়ন থাকলেও যেটি 2025 সালে টিটিএমে কিন্তু 48.1 বিলিয়ন হয়ে গেছে। এটি খুবই স্ট্রং একটি সাইন। বুক ভ্যালু পার শেয়ার যদি আমরা দেখি, যেটি 2025 সালে 31 টাকা ছিল, তার আগের বছর 2024 সালে 30 টাকা ছিল এবং 2020 সালের ডাটা দেখলে আমরা দেখব যে এটি 19 টাকা ছিল। এটি বিনিয়োগকারীদের জন্য এটি একটি নিরাপদ বৃদ্ধি। অর্থাৎ 2020 সাল যে 19 টাকা থেকে 2025 সালে 31 টাকা হয়েছে, এই যে বৃদ্ধিটা, এটি কিন্তু একটি সেফ বা নিরাপদ বৃদ্ধি বলেই আমরা ধরে নিতে পারি। এবার আসি আমরা একটু নেট ক্যাশের দিকে। একটি ব্যাংকের নেট ক্যাশ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। 2025 টিটিএমের 90,528 কোটি টাকা থেকে আমরা যদি 2024 সালে কিন্তু এটি ছিল 30,152 কোটি টাকা, যেটি 2022 সালে কিন্তু নেগেটিভ ছিল। সেখান থেকে আমি বলবো এই নেট ক্যাশে কিন্তু একটি বড় ধরনের উত্থান হয়েছে, মানে ব্যাংকের ঋণের চাপ কমে যাচ্ছে এবং ক্যাশ ফ্লো কিন্তু শক্তিশালী হচ্ছে। সুতরাং এটিকে আমরা একটি পজিটিভ সিগন্যাল হিসেবে ধরে নিতে পারি। টোটাল ডিপোজিটটি আমরা যদি দেখি, 2025-এর লাস্ট টিটিএমে 5,993.893 মিলিয়ন টাকা, যেটি তার আগের বছর 512 মিলিয়ন টাকা ছিল, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। এবং 2020 সালে 252 বিলিয়নের চেয়ে এটি অবশ্যই বেশি। এখন এটি যদি আমরা বলি এভাবে যে বেশি ডিপোজিট মানে স্টেবিলিটি আছে, তবে কস্ট অফ ফান্ড বাড়লে নেট ইন্টারেস্ট মার্জিন চাপের মুখে পড়তে পারে। দেখেন, ব্যাংক ফান্ডিংটি হেভিলি ডিপোজিট গ্রোথের উপর নির্ভর করে। ডিপোজিট 2020 সালে 252 বিলিয়ন, যেখানে 2025-এ আমরা দেখতে পাচ্ছি 594 বিলিয়ন। ওভারঅল আমরা এটিকে একটি পজিটিভ সিগন্যাল হিসেবেই বলবো। এবার আমরা একটু ক্যাশ ফ্লো স্টেটমেন্টটি পর্যালোচনা করব। নেট ইনকাম যদি আমরা দেখি, 2025-এর লাস্ট টিটিএমে 10,659 কোটি টাকা, যেটি তার আগের বছর ছিল 10,143 কোটি টাকা এবং 2023 সালে ছিল কিন্তু 6,385 কোটি টাকা। অর্থাৎ 2023 সাল থেকে কিন্তু এটি তার নেট যে ইনকাম, অর্থাৎ লাভের পরিমাণটি কিন্তু ক্রমাগত বাড়িয়েছে। অর্থাৎ নেট ইনকাম ক্রমাগত বাড়ছে, আয়ের প্রবৃদ্ধি শক্তিশালী, ব্যাংকের মূল ব্যবসা সেটি লাভজনক হচ্ছে
এটি হলো এই ফিগারের মেসেজ। এখান থেকে আমরা বুঝতে পারছি যে দেখুন একটি ব্যবসা প্রতিষ্ঠান হোক, একটি কোম্পানি হোক, একটি ব্যাংক হোক, নেট ইনকামটি হলো দিন শেষে আসল কথা। সুতরাং সেখানে যদি আমরা বৃদ্ধি দেখতে পাই তাহলে বুঝবো যে ব্যাংকের ব্যবসাটি পজিটিভ রয়েছে এবং এটি ধারাবাহিকভাবে বাড়ছে। সুতরাং এটি আমাদের কাছে একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে। অপারেটিং ক্যাশ ফ্লো যদি আমরা দেখি, যেটি 2025-এ -61,000 কোটি টাকা এবং তার আগের বছর 31,000 কোটি টাকা ছিল, এবং যেটি 2023 সালে 34,000 কোটি টাকা ছিল। অপারেটিং ক্যাশ ফ্লো সবসময় নেগেটিভ, এটি কিন্তু একটি নেগেটিভ সিগন্যাল। মূল ব্যাংকিং অপারেশন অর্থাৎ লোন, ওয়ার্কিং ক্যাপিটাল, এগুলো তার মূল যে ক্যাশ, সেই ক্যাশটি খেয়ে দিচ্ছে, অর্থাৎ ক্যাশের শর্টেজ ঘটাচ্ছে। তো এর মানে হলো লোন ডিসবার্সমেন্ট যেটা এত বেশি হচ্ছে যে শর্ট টার্ম লিকুইডিটি চাপের মধ্য দিয়ে যাচ্ছে। সুতরাং এটি কিন্তু একটি নেগেটিভ সিগন্যাল। ফ্রি ক্যাশ ফ্লো যদি দেখি, এটিও আমরা দেখতে পাচ্ছি 2025-এর টিটিএমএ নেগেটিভ, 2024-এর টিটিএমএ যে 32,000 ছিল তার চেয়ে কিন্তু আরও বেশি বেড়েছে, ফ্রি ক্যাশ ফ্লো আরও নেগেটিভ হয়েছে। এবং যেটি 2023 সালের ডাটা যদি দেখি, যেখানে 35,000 থেকে বেড়ে এটি কিন্তু 33,000-এ গিয়ে ঠেকেছে। তো ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ, লং টার্ম বিনিয়োগকারীদের জন্য এটি কিছুটা ঝুঁকি তৈরি করবে, কারণ ক্যাশ ইনফ্লো ছাড়াই ব্যবসা চালাতে হলে ডিপোজিট ও ঋণের উপর কিন্তু নির্ভর করতে হবে। সুতরাং এই ফ্রি ক্যাশ ফ্লোতে আমরা নেগেটিভ সিগন্যাল দেখতে পাচ্ছি। নেট ক্যাশ ফ্লো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো 1,018 কোটি টাকা, যেটি তার আগের বছর 78,000 কোটি টাকা ছিল। তো যদিও আমরা কিছুক্ষণ আগে যেটি দেখতে পেলাম যে ফ্রি ক্যাশ ফ্লোতে ঘাটতি রয়েছে, তবে নেট যে ক্যাশ ফ্লো রয়েছে এটি পজিটিভ, ক্যাশ লিকুইডিটি ভালো, ভবিষ্যতে ভালোভাবে অপারেশন চালাতে পারবে এবং লোনের গ্রোথ যে ফান্ড, সে ফান্ডটি তৈরি করতে পারবে, এটি পজিটিভ সিগন্যাল। ক্যাশ ইন্টারেস্ট পেইড, অর্থাৎ ইন্টারেস্ট তারা কী পরিমাণে পেইড করেছে সেটি যদি আমরা দেখি, 38,000 কোটি টাকা আমরা 2025-এ দেখতে পাচ্ছি, তার আগের বছর 24,000 কোটি টাকা আমরা দেখছি। অর্থাৎ উচ্চ হারে ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে, অর্থাৎ যে ইন্টারেস্ট ব্যয় এটি কিন্তু তার আগের বছরের চেয়ে এবছর বেড়েছে। ঋণের খরচ দ্রুত বাড়ছে, যা ভবিষ্যতের নেট প্রফিটের উপর প্রেশার ফেলতে পারে। সুতরাং এটিও খানিকটা চিন্তার দিক। তবে আমরা যদি নেট ডিক্রিজ ইন ডিপোজিট দেখি, অর্থাৎ ডিপোজিটের পরিমাণ বেড়েছে না কমেছে, সেক্ষেত্রে আমরা দেখছি 171,360 কোটি টাকা হচ্ছে 2025-এ, তার আগের বছরে 2024-এর চেয়ে অনেকটাই বেড়েছে। এবং আমি যদি বলি যে 2023-এর ডাটা তার চেয়ে কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা অন্য অনেক দিকে কিছুটা সমস্যা দেখতে পেলেও আমরা যদি ডিপোজিট গ্রোথটি দেখি, আমি বলবো যে ডিপোজিট গ্রোথ অত্যন্ত শক্তিশালী, মানে পাওয়ারফুল। বাজারে এর অর্থ, এই কথার একটি অর্থ হতে পারে যে মার্কেটে এই ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা বাড়ছে, ব্যাংকের ফান্ডিং বেশ মজবুত হচ্ছে। অর্থাৎ একটি ব্যাংকের উপর যদি গ্রাহকের আস্থা থাকে তাহলে আমাদের এটি ইঙ্গিত করে যে ভবিষ্যতে সে ভালোভাবেই তার ব্যবসার উন্নতি করতে পারবে। সুতরাং এটি একটি পজিটিভ সিগন্যাল আমাদের কাছে। প্রিয় দর্শক, এবার আমরা কিছু রেশিওস এবং মেট্রিক্স এই ব্যাংকের দেখব। মার্কেট ক্যাপিটালাইজেশন যদি আমরা দেখি যে 2025 টিটিএমএ 39,704 কোটি টাকা, যেটি তার আগের বছরে 30,175 কোটি টাকা ছিল, যেটি 2023 সালে 26,207 কোটি টাকা ছিল। অর্থাৎ খেয়াল করে দেখবেন 2023-এ যেখানে 26,000, সেখানে কিন্তু 2025-এ এটা 39,000 কোটি টাকা করেছে। অর্থাৎ প্রতি বছরই কিন্তু এর মার্কেট ক্যাপিটালাইজেশনে গ্রোথ হচ্ছে, যা বাজারে বিনিয়োগকারীদের আস্থায়, কিছুক্ষণ আগেই আমি যেটা বলে এসেছিলাম যে এই ব্যাংকটির প্রতি গ্রাহকরা আস্থা রাখছে, এটি আবারও প্রমাণিত হলো। পি রেশিও, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেট্রিক এবং আমরা অনেকেই প্রাথমিকভাবে এই পি রেশিওটি দেখে থাকি তার ভ্যালুয়েশন মেট্রিক্সের জন্য। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3.71 লাস্ট টিটিএমএ, এবং আমরা যদি এই যে 3 টাকা যে তার পি, এটিকে যদি আমরা ইন্ডাস্ট্রি পির সাথে তুলনা করি, ইন্ডাস্ট্রি পি 7.69, ইন্ডাস্ট্রি পির চেয়ে কিন্তু এটির পি কম। এটি কিন্তু আমাদেরকে বোঝাচ্ছে যে এই শেয়ারটি আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। অর্থাৎ ভ্যালু ইনভেস্টর যারা রয়েছেন, যারা আন্ডার ভ্যালুড শেয়ার খোঁজেন, তাদের জন্য কিন্তু এটি একটি পজিটিভ সাইন হতে পারে। এবার আমরা যদি পিবি রেশিওটি দেখি, যেটি আরেকটি ভ্যালুয়েশনের রেশিও, সেটি হলো 0.82। এটি কিন্তু খুবই কম এবং যেটি বোঝাচ্ছে যে শেয়ারের দাম এখনও তার বুক ভ্যালুর চেয়ে কম রয়েছে। এটিও কিন্তু আমাদেরকে এই ইঙ্গিত দিচ্ছে, এই দুটি রেশিও আমাদের এটাই ইঙ্গিত দিচ্ছে যে এই শেয়ারটি বর্তমানে আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে।
ডেপ টু ইকুইটি রেশিও যদি দেখি 1.3, যেটি আগের বছর 1.63 ছিল এবং 2023-এ 2 পয়েন্ট ছিল। আমি বলবো 2023-এর চেয়ে এটি কমিয়েছে, কিন্তু আমরা জানি আদর্শ মেট্রিক হলো 1 বা 1-এর নিচে ডেপ টু ইকুইটি রেশিও। ধারাবাহিকভাবে যদিও তার রেশিও কমছে, তবে এখনও কিন্তু সেটি হাই রেশিওতে রয়েছে। ব্যাংকিং সেক্টরের লোন অনেকটা স্বাভাবিক হলেও তবে অতিরিক্ত লোন কিন্তু ভালো নয়। অতিরিক্ত লোন অবশ্যই সবসময় ঝুঁকিপূর্ণ। রিটার্ন অন ইকুইটি যদি আমরা দেখি 24.87% 2025-এ এবং 2024-এ ছিল যেটি 23%। আর যদি আমরা 2023 সালে দেখি 17% ছিল। প্রিয় দর্শক, আমি আমার প্রায় ভিডিওতেই বলেই কিন্তু রিটার্ন অন ইকুইটি খুবই গুরুত্বপূর্ণ। এটি মিনিমাম 15% হতে হবে একটি কোম্পানিতে বিনিয়োগ করার ক্ষেত্রে, এটি বিবেচনা করতে হবে। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 24.78%। এটি কিন্তু আমি বলবো যে ধারাবাহিকভাবে এটি শক্তিশালী হচ্ছে, যেটি 2025-এ 24.78%। এটি ব্যাংকিং সেক্টরের জন্য চমৎকার একটি ROE, সুতরাং এটি কিন্তু পজিটিভ সিগন্যাল। এবার আমরা যদি রিটার্ন অন অ্যাসেট দেখি, সেটি বলবো 1.53%। এটি কিন্তু বাংলাদেশে যে প্রচলিত ব্যাংক রয়েছে, এই ব্যাংকগুলির মধ্যে এই কোম্পানিটি যে একটি ভালো অবস্থায় রয়েছে, একটি শক্তিশালী অবস্থানে রয়েছে, সেটি আমাদেরকে ইঙ্গিত করছে 1.53 দ্বারা। ডিভিডেন্ড ইল্ড যদি আমরা দেখি 4.26% লাস্ট TTM-এ এবং তার আগের বছর ছিল 5.93%। অর্থাৎ এই যে ডিভিডেন্ড ইল্ডটি আমরা দেখছি 4% থেকে 8% মধ্যে, অর্থাৎ এটি মাঝারি মানের একটি রিটার্ন আমি বলবো। তবে ধারাবাহিকভাবে কমছে, মানে তার ডিভিডেন্ডের পরিমাণ সে কমাচ্ছে। এটি কিন্তু শেয়ার হোল্ডারদের জন্য রিটার্নের কিছুটা কমতি দেখাচ্ছে এবং এটি অনেকটাই শেয়ার হোল্ডারদের অনাস্থা তৈরি করতে পারে বলে আমি মনে করি। যদি পে আউট রেশিও দেখি 18.28%। 2024 সালে আমরা লাস্ট TTM-এর ডাটা এখানে পাচ্ছি না, এবং 2023 সালে 25.25%। অর্থাৎ 2023 সালের চেয়েও এটি কিন্তু, বা 2020 সালে যে 35% ছিল তার চেয়ে কিন্তু এটি কমাচ্ছে, অর্থাৎ নিয়ন্ত্রণ করছে। তার পে আউট রেশিও 18 থেকে 35%-এর মধ্যে সে রাখছে। তার মানে এটি দ্বারা এর অর্থ, আরেকটি অর্থ হতে পারে যে ব্যাংক এই টাকাটি ডিভিডেন্ড আকারে না দিয়ে পুনঃবিনিয়োগে মনোযোগী হচ্ছে, বা কোথাও ইনভেস্টমেন্ট করছে, বা সেটি লোন আকারে দিচ্ছে, তার ক্যাপিটালকে বাড়াচ্ছে। এটিও হতে পারে যে পে আউট রেশিওটি কম হওয়ার কারণে। আর্নিং ইল্ড যদি আমরা দেখি 26.85% লাস্ট TTM-এ এবং তার আগের বছর 33.62%, যেটি বিনিয়োগকারীদের জন্য আমি বলবো যে এই আর্নিং ইল্ড যে 26.85%, এটি কিন্তু অত্যন্ত আকর্ষণীয় একটি আর্নিং ইল্ড। আর যদি আমরা ফ্রি ক্যাশ ফ্লো বা FCF ইল্ডটি দেখি, সেটি কিন্তু নেগেটিভ, যেটি কিছুক্ষণ আগেই আমি আলাপ করে এসেছি যে ফ্রি ক্যাশ ফ্লোতে আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি। এই কথার একটি অর্থ হতে পারে যে ব্যাংক তাদের ব্যবসা থেকে ফ্রি ক্যাশ জেনারেট করতে পারছে না। এটি দীর্ঘমেয়াদে যেসব ইনভেস্টররা বিনিয়োগ করতে চান তাদের জন্য কিছুটা ঝুঁকি তৈরি করতে পারে। প্রিয় দর্শক, আমি ভিডিওর শুরুতে বলেছিলাম এবার আমি সংক্ষেপে সামারাইজ করব বা আমার অবজারভেশন দেব। সেটি হলো, আমি আবারও বলে নিই যে আমি সবসময় লং টার্ম ইনভেস্টর যারা রয়েছেন তাদের দিকে দৃষ্টি রেখে ভিডিও তৈরি করি। সেক্ষেত্রে আমার এই অবজারভেশনটিও হবে কিন্তু লং টার্ম ইনভেস্টরদের দিকে খেয়াল রেখে। দেখুন, সিটি ব্যাংক হলো একটি হোল্ড অ্যান্ড অ্যাকুমুলেট শেয়ার, অর্থাৎ আমি যদি এক কথায় বলি, এটি আপনি ধরে রাখবেন এবং যদি দেখেন যে এর দাম কমছে তাহলে আপনি কিছু আরও শেয়ার কিনতে পারেন। এটিকেই বলা হয় হোল্ড অ্যান্ড অ্যাকুমুলেট। এখনই অ্যাগ্রেসিভ বাই না করারই আমি পরামর্শ দেব, কারণ নেট ইন্টারেস্ট ইনকাম চাপের মধ্যে রয়েছে। আমি যদি এর শক্তির জায়গাটা দেখি, EPS ও নন ইন্টারেস্ট যে ইনকাম, এর গ্রোথ বেশ শক্তিশালী। অ্যাসেট, লোন, ইকুইটি, ডিপোজিট বেস ধারাবাহিকভাবে বাড়ছে। ROE 24%, যা খুবই শক্তিশালী। এর অর্থ হলো ব্যাংকটি লাভজনক। আমি যদি ভ্যালুয়েশনের কথা বলি, খুবই আকর্ষণীয়, 3.7 PE তার, এবং PB 0.8%, যা কিন্তু খুবই আকর্ষণীয়। এবার আসি যদি ঝুঁকি বা আমি রিস্কের কথা বলি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ফ্রি ক্যাশ ফ্লো অর্থাৎ FCF ধারাবাহিকভাবে নেগেটিভ। তার অর্থ হলো লিকুইডিটি ঝুঁকি রয়ে গেছে।
লোন কোয়ালিটি অর্থাৎ এনপিএল ও প্রভিশনিং বেড়েছে, এটা অনেকটাই ঝুঁকি তৈরি করেছে এবং ডেট টু ইকুইটি রেশিও কিন্তু তুলনামূলকভাবে হাই। উইকনেস বা রিস্ক বলতে আমি সামারাইজ করলে এটুকুই বলতে পারি। আমি যদি বিনিয়োগকারীর দৃষ্টিভঙ্গি থেকে বলি যে কনজারভেটিভ ইনভেস্টর যারা রয়েছেন অর্থাৎ যারা ঝুঁকি নিতে চাচ্ছেন না, তাদের জন্য বলবো ওয়েট অ্যান্ড সি, অর্থাৎ অপেক্ষা করুন, দেখুন লোন রিকভারি যদি হয়, এনপিএল রেশিও যদি উন্নত হয়, এটা মনিটর করতে পারেন, তখন আপনি বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। কিন্তু যারা একটু খানিকটা ঝুঁকি নিতে চান বা গ্রোথ ওরিয়েন্টেড ইনভেস্টর রয়েছেন, যারা গ্রোথ চাচ্ছেন, আমি বলবো আপনি এখনই ধাপে ধাপে এসআইপি স্ট্র্যাটেজিতে দাম কমলে কিনে রাখতে পারেন। আমি যদি ফাইনাল ভার্ডিক্ট করি এই শেয়ারটি সম্পর্কে, তাহলে আমাকে বলতে হবে যে সিটি ব্যাংক এখন ভ্যালু ইনভেস্টরদের কাছে সস্তা এবং লাভজনক, অর্থাৎ যারা ভ্যালু ইনভেস্টিং পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটি একটি পজিটিভ সিগন্যাল। তবে ক্যাশ ফ্লো কিন্তু দুর্বল, তাই ঝুঁকি রয়েই গেছে। যারা ঝুঁকি নিতে পারবেন তাদের জন্য 3 থেকে 5 বছর মেয়াদে বা তার চেয়েও লং টার্মে সিটি ব্যাংক একটি শক্তিশালী ভ্যালু স্টক হয়ে উঠতে পারে। কিন্তু যারা সেফ ইনভেস্টর, যারা সেফ খেলতে চান, নিরাপদে খেলতে চান, তাদের জন্য আপাতত হোল্ড টু অ্যাকুমুলেট কৌশলই ঠিক, অর্থাৎ হলো দামের সামান্য পতন হলে ধাপে ধাপে শেয়ার বাড়িয়ে নিতে পারেন। প্রিয় দর্শক, এই হলো আজকের সিটি ব্যাংকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সার সংক্ষেপ। আমি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। তবে একটি কথা আবারও বলে নিচ্ছি, আমার এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা, তাই আমার এটিকে কেউ স্টক রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, বিনিয়োগের আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার এবং নিজস্ব বুদ্ধি বিবেচনা অবশ্যই প্রয়োগ করবেন। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।